বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না, সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি, জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ। এবং সে কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ, পেশার মানুষ রাষ্ট্রীয় সেবা কমপক্ষে পাবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মাননীয় স্পিকার ইতিমধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম মুয়াজ্জেম সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার যে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজগুলো মাননীয় স্পিকার আমরা শুরু করেছি। বিএনপির এই সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার জন্য আমি মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধা সম্মিলিত বিভিন্ন ধরনের যে সকল কার্ডগুলো আছে, আমরা সফলভাবে সেগুলো পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করেছি। কিন্তু মাননীয় স্পিকার, এই সবগুলোকে এক সময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। এবং সেজন্যই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও বলছি, একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী হিসাবে, একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি, রাষ্ট্র যদি নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তাহলে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এই সকল যেগুলো আমরা দিতে চাইছি, যেগুলো আমরা কাজগুলো করতে চাইছি, এগুলো হচ্ছে রাষ্ট্রের দায় জনগণের প্রতি। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে মাননীয় স্পিকার, যোগাযোগ পরিবহন খাতের এছাড়া ব্লু ইকোনমি বলতে আমরা যেটা বুঝি, সেই সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, চাহিদা ভিত্তিক এবং যুব উপযোগী শিক্ষা, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার স্থাপনও আমাদের এই পরিকল্পনা মাননীয় স্পিকার এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে আমরা পরিণত করতে চাই বিনিয়োগ নির্ভর অর্থনীতি। এবং আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা, তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে, ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি। মাননীয় স্পিকার, এবং সেই কারণেই বর্তমান সরকার
সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসাবে গড়ে তুলতে চায় মাননীয় স্পিকার। একইভাবে মাননীয় স্পিকার, দুর্নীতির যে বিষয়টি আছে, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি মাননীয় স্পিকার। এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। একজন কৃষক হোক, একজন শ্রমিক হোক, একজন শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ছোট ব্যবসায়ী হোক, যেমনই মানুষ হোক না কেন, প্রত্যেকটি মানুষ চায় দিন শেষে কাজ শেষ করে যখন সে বাড়িতে ফিরে যাবে তখন সে নিরাপদে যাতে যেতে পারে বাড়িতে, অথবা দিন শেষে বাড়ি গিয়ে যখন পরিবারকে নিয়ে যদি কোথাও বেড়াতে বের হয় সে যাতে নিরাপদে যেতে পারে, আবার নিরাপদে তার বাসস্থানে ফিরে আসতে পারে। মাননীয় স্পিকার, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটু আগেই আমরা উল্লেখ করেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই এবং সেটিরই অংশ হিসেবে মাননীয় স্পিকার, আমরা বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই, বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। আগেও বলেছি, আজও বলছি, পরিষ্কারভাবে ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষা খাত। আপনি দেখেছেন মাননীয় স্পিকার, আপনার পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, ইজিপ্ট, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মাননীয় স্পিকার, আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। মাননীয় স্পিকার, কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্পূর্ণভাবে এটির বিরোধী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবেন সেই সকল শিক্ষকদেরকে সুন্দরভাবে সঠিক ভালো ট্রেনিং দেওয়ার জন্য সকল উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই কার্যক্রম যাতে আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি সেজন্য মাননীয় স্পিকার, আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, আগামী 5 বছরে ইনশাল্লাহ বাজেটের শতকরা 5% আমরা শিক্ষা খাতে পর্যায়ক্রমিকভাবে বরাদ্দ করব, জিডিপির 5%। মাননীয় স্পিকার, ছোটবেলায় একটি লেখা পড়েছিলাম বইয়ের মধ্যে, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি স্বাস্থ্য কারো নষ্ট হয়ে যায়, তাকে যা কিছুই দেওয়া হোক না কেন, কোনো কিছু, ভালো খাবার দেওয়া হোক, ভালো পোশাক দেওয়া হোক, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হোক, কোনো কিছুই সে উপভোগ করতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা অতীতের শিক্ষা ব্যবস্থার যে করুণ চিত্র সংক্ষেপে আপনার সামনে তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, একইভাবে ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় স্বাস্থ্য খাতকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বলতে দ্বিধা নেই যে স্বৈরাচার
ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা বাজেট উপস্থাপনের দিন ওনার বক্তব্যে উনি বলেছেন যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অসুস্থ। আমি ওনার সাথে, উনি বলেছিলেন 100% অসুস্থ, আমি বলেছিলাম 100% না 101% অসুস্থ। মাননীয় স্পিকার, আজও একইভাবে সেই কথার পুনরাবৃত্তি করতে চাই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই, জনগণের উপযোগী করে তুলতে চাই। সেজন্য মাননীয় স্পিকার, এই বছর বাজেটের 1.2% বরাদ্দ রেখেছি চিকিৎসা খাতের জন্য এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছর এটিকে আমরা 5% উন্নীত করতে চাই। মাননীয় স্পিকার, জিডিপির। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন এবং এই সংসদের মাধ্যমে আমি সকলকে, আপনার মাধ্যমে এই সংসদের সকলকে জানাতে চাই যে বাংলাদেশে আরেকটি শ্রেণীর মানুষ আছে যাদের চিকিৎসা পেতে খুবই কষ্ট হয়, বিশেষ করে গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে। কারা তারা? তারা হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা। তাদের চিকিৎসা ব্যবস্থা সেভাবে নেই বললেই চলে, একদম শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দ্রুততার সাথে 5টি বিভাগে 5টি সম্পূর্ণভাবে 200 বেডের 5টি শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ গ্রহণ করেছে, যেটি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় স্পিকার আগামী সেপ্টেম্বর মাসে এই টোটাল 1000 বেডের হাসপাতালগুলো তো চালু হবে শিশুদের জন্য শুধুমাত্র। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি অনেকগুলো খাতের মধ্যে একটি খাতকে স্বৈরাচার এবং তার আশেপাশের ক্লোজ যারা লোকজন ছিল তারা বেছে নিয়েছিল নিজেদের পকেট ভারী করার জন্য। মাননীয় স্পিকার, কোন সেই খাতটি? সেই খাতটি ছিল মাননীয় স্পিকার বিদ্যুৎ সেক্টর। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টাল গুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, এই কুইক রেন্টাল গুলোকে কমপক্ষে 1,30,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। মাননীয় স্পিকার, জ্বালানি খাত ফ্যাসিবাদের শাসন আমলে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল এই জ্বালানি খাতকে। এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল সেটি হচ্ছে মাননীয় স্পিকার স্বাভাবিকভাবে জ্বালানি এটি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় বিদেশ থেকে। আমরা এখানে আমাদের কোনো তেলের খনি নেই, ডিজেল বলেন, পেট্রোল বলেন, যেটি আমাদেরকে সম্পূর্ণভাবে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু ইম্পোর্ট করে আনতে হলেও মাননীয় স্পিকার যেই মজুদটি রাখা উচিত আপৎকালীন সময়ের জন্য, সেই মজুদের উপরে কোনো রকমই নজর দেওয়া হয়নি। ফলে আগে মাত্র 30 দিনেরও কম মজুদ আমাদের হাতে থাকতো। বিগত 3 মাস কাজ করার ফলে, বিশেষ করে যখন এই সমস্যা তৈরি হলো মধ্যপ্রাচ্যের, আমরা কাজ শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা এই মজুদটাকে এখন 45 দিনের উপরে নিয়ে গেছি এবং ইনশাল্লাহ এটিকে আমরা 90 দিন পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানলে আশ্চর্য হবেন মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচারের সময় 17 বছর ধরে বাংলাদেশের যে বাপেক্স আছে, আমাদের যে গ্যাস কূপ খননের যে সংস্থাটি আছে, তাদেরকে কোনোভাবেই কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হয়নি কাজ করার জন্য। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে বিদেশিদের হাতে এটি ছেড়ে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করে আবার গড়ে তুলছে, তাদের জন্য রিগ আমদানি করা হচ্ছে এবং তারা নিজেরা গ্যাস কূপ খনন করবে। মাননীয় স্পিকার, তারা নিজেরা গ্যাস কূপ খনন করার মাধ্যমে নতুন গ্যাস কূপ খনন করবে, পুরনগুলোতেও তারা গ্যাসের অনুসন্ধান করবে। মাননীয় স্পিকার, যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই সংসদ, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। মাননীয় স্পিকার, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, আমরা জনগণকে সাথে নিয়ে পরিকল্পনাগুলোকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণ পরিশ্রমী, আমাদের তরুণরা উদ্যমী, আমাদের কৃষকরা
পরিশ্রমী এবং উৎপাদনশীল মাননীয় স্পিকার, এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি সরকার যদি ব্যবসা বাণিজ্যের সামনে সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি মাননীয় স্পিকার, এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি জবাবদিহিতার আওতায় আনতে পারি মাননীয় স্পিকার, তাহলেই আমরা শহীদদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।